মানে এই যে আপনি যেটি বলছিলেন যে নতুন প্রজন্ম তাদের কাছে কিছুই লুকিয়ে রাখা যায় না, তারা অনেক বেশি ওয়েল ইনফর্মড থাকতে চায়। তো আপনি আপনার ব্যক্তিগত একটি বিষয় আমি সামনে আনতে চাই। এই যে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধি ছিলেন, ডাকসুর জিএস জি। ছিলেন। আপনার বিরুদ্ধে এমফিলে কি জালিয়াতির অভিযোগ উঠলো, আপনার ছাত্রত্ব বাতিল হলো, মানে তো এগুলো কি আসলে তরুণ প্রজন্মের সঙ্গে আপনাদের আপনাদের প্রতি তরুণ প্রজন্মের এক ধরনের মানে অবিশ্বাস সন্দেহ তৈরি করছে কিনা বা দূরত্ব তৈরি করবে কিনা? আপনাদের তো ব্যক্তিগতভাবে আহ, আরো স্বচ্ছ আহ, পরিচ্ছন্ন থাকার কথা, তো এই অভিযোগগুলো কেন উঠছে বা এই জবাবে কি বলবেন? ধন্যবাদ তুষার ভাই। আমি অলরেডি যখন এই বিষয়টা প্রথম আলোচনায় আসে, প্রথম যখন এটা নিয়ে বেসিক্যালি আমার সাথে যে জিএস ক্যান্ডিডেট ছিল, আহ, এখন মনে হয় সম্ভবত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ, তো রাশেদ একটা অভিযোগ দিয়েছে যে ভোটে ভোটের কারচুপি নিয়ে সামথিং, হ্যাঁ, কারচুপি এবং ভর্তি প্রক্রিয়ার অস্বচ্ছতা নিয়ে কোন একটা অভিযোগ সে দিয়েছে। তো এই অভিযোগটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাসের মাধ্যমে পুরোটা ক্লিয়ার করেছি। অলরেডি সেটা ওয়েল ইনফর্ম। তারপরও গতকালকে যখন বিষয়টা আসলো, আমি আবারও সেই স্ট্যাটাসটা আমার মতো করে দিয়েছি। তারপর আমি আপনার প্রশ্নের ক্ষেত্রে আমি আবারও ক্লিয়ার করছি। প্রথমত হয়েছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজীব কলেজ থেকে ডাবল গোল্ডেন এ প্লাস সহ 2004 এবং 2006 আপনার রেজাল্ট করে ভর্তি পরীক্ষায় পঞ্চম হয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হই। এবং সক্রিয় রাজনীতি করার পরও আহ অল্প জন্য দ্বিতীয় শ্রেণীতে এলএলবি এবং প্রথম শ্রেণীতে এলএলএম কমপ্লিট করে দেন যখন ডাকসুর নির্বাচনটা আমার দীর্ঘদিনের দাবি ছিল, যেহেতু আমার আমার মাস্টার্স আরো আগে শেষ, এলএলএম আগে শেষ হয়েছিল, আমরা দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে যখন আমরা 2018-তে সেই বহু আকাঙ্ক্ষিত ডাকসুর বিষয়টা সামনে আসে, তখন সামগ্রিকভাবেই আহ রানিং ছাত্রদের বিষয় আছে। তখন তার আগে কিন্তু আমি আহ, আপনার আমার যেহেতু আইন বিভাগ, তো আমার সাথে রেলিভেন্ট সাবজেক্ট হচ্ছে ক্রিমিনোলজি। সে ক্রিমিনোলজির যে তৎকালীন প্রতিষ্ঠাতা এবং ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং বিভাগীয় প্রধান আমাদের বিভূষিত অপরাধ বিজ্ঞানী ডক্টর প্রফেসর ডক্টর জিয়া স্যার, সম্ভবত আপনি তাকে চেনেন। জিয়া স্যার, যিনি ইন্তেকাল করেছেন অলরেডি, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। জিয়া স্যারের সরাসরি তত্ত্বাবধানে, তার মাধ্যমে আমার থিসিস টপিকস ক্লিয়ার করে সিলেক্ট করে স্যারের এবং ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল কর্মে জমা দেওয়া হয়েছে। এবং যে ভর্তি প্রক্রিয়া রয়েছে সেই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করে তা করা হয়েছে। তো এর পরবর্তী সময়ে যখন আপনার আহ করোনা দুর্যোগ শুরু হলো, তখন কিন্তু আমি ফাইনাল যে এবং কিছুদিন পরে স্যার তো আল্লাহ তাকে নিয়ে গেলেন, সেই এলএলএম টা কমপ্লিট করা হয়নি। অর্থাৎ এলএলএম কোর্সটা কমপ্লিট হয়নি, স্বাভাবিক কারণ তিনি আমার তত্ত্বাবধায়ক শিক্ষক ছিলেন, তিনি নেই। তো এখন যে আহ, যে অভিযোগ তোলা হচ্ছে সেই অভিযোগের কোনো ভিত্তি নাই। আমি কিন্তু অলরেডি বলেছি যে আমার আপনার ভর্তির যে ফর্ম আছে প্লাস কিন্তু কোনো কিছু ক্লিয়ার করেনি। তারা যে একটি প্রজ্ঞাপন দিয়ে সেখানে বলেছে যে ভর্তিতে অনিয়ম হয়েছে, কি অনিয়ম হয়েছে, কিভাবে আইনের ব্যত্যয় হয়েছে, কোনো কিছু উল্লেখ করা হয়নি। শুধুমাত্র একটি কারণ যেহেতু যে স্যার নেই, স্যার যেহেতু এটা তার তত্ত্বাবধানে হয়েছিল এবং এটা এখতিয়ারটা, তো স্যারের অবর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্য কেউ তার সাবজেক্ট ম্যাটারে সেটাকে চ্যালেঞ্জ করা বা সেটাকে অবৈধ ঘোষণা করার সম্ভবত এখতিয়ার রাখেন না। এটা নর্মসেও পড়েন না। এবং আরেকটা বিষয় যেটা হাস্যকর হতে বাণিজ্যে আসবেন, রাশেদের অভিযোগটি, সে আমার অর্ধেক ভোট পেয়েছে, জাস্ট সরাসরি অর্ধেক ভোট পেয়েছে, অর্থাৎ 5,500 ভোট কম পেয়েছে। তো সে দাবি করছে যে সে ভোট তার ভোটে নির্বাচিত হয়েছে। তো যদি 5,500 ভোটের ডিফারেন্সটাকে ক্রিয়েট করা সম্ভব হয়, তাহলে আমার সঙ্গে যে ভিপি ক্যান্ডিডেট ছিল ছাত্রলীগের প্যানেল থেকে আমার সভাপতি শোভন, শোভনের সাথে নূরুল হক নূর ভিপি ক্যান্ডিডেট, তার পার্থক্য ছিল 1,700 ভোটের। তাহলে 1,700 ভোট এখানে কাভার করা গেল না, সেখানে 5,500 ভোট নিতান্তই অবাস্তব এবং হাস্যকর, অলিক কল্পনা। সুতরাং আমি বলবো না, এটাকে আসলে আমি ওইভাবে গুরুত্ব দিচ্ছি না। যেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে অবন্তর একটি প্রহসনের রায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যেখানে একটি প্লটের জন্য তাকে 21 বছর, একটি প্লট নিয়মতান্ত্রিক উপায়ে কেনার জন্য সরকারি ভাবে তাকে রাখার জন্য তাকে 21 বছর জেল দেওয়া হয়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এলএলএম এর ভর্তি বাতিল করেছে। এইটা রিয়েলি ম্যাটার টু মি। এবং এটা কোনো আসলে ইস্যুর মধ্যে আমি কাউন্ট করি না। কারণ এই সরকার যেমন অবৈধ, এই সরকারের নিয়োগকৃত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সম্পূর্ণ অবৈধ, তাদের গৃহীত সকল সিদ্ধান্ত অবৈধ। সুতরাং সেই অবৈধ প্রশাসনের অবৈধ সিদ্ধান্তকে পাত্তা দেওয়ার বা সেটাকে কাউন্ট করার কোনো যৌক্তিক কারণ আছে বলে আমি মনে করি না।
এগুলো স্রেফ মানে অযৌক্তিক এবং প্রহসনমূলক। জাস্ট ক্ষমতা পেয়েছে, ক্ষমতা অপব্যবহার কত কাকে বলে, কত প্রকার কৃতি তার প্রমাণ দিচ্ছে। যেখানে বিসিএস এ প্রথম হয়েছে, পুলিশের আপনার র্যাঙ্কিং এ ফার্স্ট, সকল ক্রাইটেরিয়া ফার্স্ট হয়েছে, তাকে কোনো কারণ ছাড়া বাদ দিয়ে দেওয়া হচ্ছে ধর্মীয় কারণে বা কোনো এক কালে তার পরিবার নাকি আওয়ামী লীগ করছে সেই কারণে। তো সেখানে আমাদের মতো আমরা যারা আসলে মেইন স্ট্রিমে রাজনীতিটা করেছি, সংগঠনের প্রধান ছিলাম, যে আমাদের বিরুদ্ধে যে নিপীড়নের বা অন্যায় আচরণের খড়ক নামবে, যেখানে আমাদের 8 লক্ষের অধিক আমার ছাত্রলীগের ভাই বোনেরা পরীক্ষা দিতে পারছে না, তাদের ক্লাস করতে পারছে না, স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে, সেখানে আমার একটি আপনার এলএলএম এর কার্যক্রম বাতিল করেছে। এটা না করলে মনে হয় ওই ভাই বোনদের মধ্যে ইনজাস্টিস হতো। আমি যাদের ব্যবসায় সভাপতি হয়ে তাদের পাশে থাকতে পেরেছি, এটা আই রিয়েলি ফিল প্রাউড অফ দ্যাট। যে এই বর্তমানে জঙ্গি উৎপাদনের কারখানা, বৃহত্তর মাদ্রাসা যাকে বলা হচ্ছে, আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জামাতি প্রশাসন, সেই প্রশাসন যে তার এই বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুকে কিন্তু স্থায়ী বহিষ্কার করা হয়েছিল এবং তার ছাত্রত্ব বাতিল করা হয়েছিল। সুতরাং সেখানে বঙ্গবন্ধু আমার ডিপার্টমেন্টের অগ্রজ। সুতরাং এখানে আমি বলবো যে আমি গর্বিত এই অন্যায় আচরণের শিকার হয়ে। আমার আর কিছু বলার নেই, আমি ক্লিয়ার করেছি। আমি এবং সরাসরি আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তারা সেটাকে আমার এই বক্তব্যকে মিথ্যা প্রমাণ করুক। কারণ ডিপার্টমেন্টে আমার ভর্তি কাগজ রয়েছে, যেহেতু স্যার চলে গেল, অবশ্যই ডিপার্টমেন্টে সেই পেপারস রয়েছে, তারা সেটা ক্রস চেক করে দেখতে পারে। আমার সাথে থেকে আমি ক্লিয়ার করেছি। ধন্যবাদ। গোলাম রাব্বানী আপা যেটি বলছিলেন, সংকটগুলোকে অ্যাড্রেস করে এবং সেগুলো থেকে উত্তরণের কিছু পথও বলছিলেন। আপনার কাছে এই মুহূর্তে বাংলাদেশের বড় সংকটগুলো কি এবং এর সমাধান কি? আপনার উত্তরের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। ধন্যবাদ কিশোর ভাই। সাজিদ আপা তো আসলে আইন মানুষ, যে আমিও অ্যাডভোকেট। আপনি ভাই আইনের আপা ছাত্র। হ্যাঁ, তো আপা অলরেডি তো লিগাল ফ্রেমওয়ার্কে বলেছেন তার উত্তরণের কথা। কিন্তু আমি যেহেতু একজন সাবেক মানে ছাত্রনেতা হিসেবে, একজন রাজপথের কর্মী হিসেবে আমি বলবো যে আমার দৃষ্টিকোণটা হচ্ছে একটু মানে ভিন্ন প্রসঙ্গে আমি বলতে চাই। এটা হচ্ছে যে অবশ্যই এটা করতে হবে, কিন্তু কে করবে, কিভাবে করবে, সেই জায়গাটাই আসলে অ্যাড্রেস করাটা আমি মনে করি বেশি প্রয়োজন। যে জনগণ সাথে আছে, পাশে আছে, কিন্তু জনগণকে মানে যে সংঘবদ্ধ করা, একটা গণতান্ত্রিক আন্দোলনের যুক্ত করা, সেই কাজটা আসলে কাজ তো রাজনৈতিক দলের। এবং সৃষ্টিলগ্ন থেকে আওয়ামী লীগ বাংলাদেশকে পথ দেখিয়েছে। এই যে আপনার স্বাধীনতার পূর্ববর্তী 23 বছরের যে ঘটনা পরম্পরা আপনি দেখেন, 48-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে, এবং পাশাপাশি হচ্ছে যখনই আওয়ামী লীগ সংকটে পড়েছে, অতীতে বহুবার নিষিদ্ধ হয়েছে, যতবার খাদি কিনারে পড়েছে, ষড়যন্ত্রের শিকার হয়েছে, প্রত্যেকবারই কি করেছে আওয়ামী লীগের যে প্রান্তিক মানুষগুলা, এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, প্রান্তিক যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু আওয়ামী লীগকে ওন করেছে। এখনো আওয়ামী লীগকে তারা ওন করছে। আপনি যদি দেখেন যে কর্মজীবী মানুষগুলা 80% প্লাস তারা আওয়ামী লীগের কথা বলছেন, আওয়ামী লীগের ভোটে যাবেন না, আওয়ামী লীগ ভালো ছিল, আওয়ামী লীগকে মিস করছেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডকে মিস করছেন বলছেন। তো এই মানুষগুলাকে এক করবে কি? আমাদের আদর্শিক নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বলেছেন যে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, প্রত্যেক গ্রামে, পাড়ায়, মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। তাহলে এই দুর্গ গড়ে তোলা এবং সংগ্রাম পরিষদ গড়ে তোলা, এই কাজটা কে করবে? এই কাজটা করতে হবে আজকে আমাদের আওয়ামী লীগকে। আওয়ামী লীগের আমি মনে করি একেবারে নেত্রী থেকে শুরু করে টপ টু বটম, একটা ইউনিয়নের ওয়ার্ডের একটা কর্মী পর্যন্ত, তাকে আজকে এই বাস্তবতা অনুধাবন করতে হবে। এই পূর্বপুরুষরা কি করে গেছে, কিভাবে করে গেছে, শিখিয়ে গেছে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে, ইতিহাসে আছে, স্বর্ণাক্ষর জল করছে যে আওয়ামী লীগ কিভাবে খাদের কিনারা থেকে উঠে দাঁড়ায়, এবং আওয়ামী লীগ যখন একটু সংগঠিত হয়, জনগণ কিভাবে মৌমাছি চাকের মতো, হেমিলনের বাসির মতো আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়। এই ইতিহাসটা আমাদের কাছে আছে। আমাদের চ্যালেঞ্জ বা কাজ বা কর্মকাণ্ড একটাই এই মুহূর্তে, বিগত 16 বছরে আমার দৃষ্টিকোণ থেকে আপনার মানে বলছি, আপা আপনার যদি একটু মানে ক্ষমা সন্তুষ্ট দেখবেন, আপনি আমার সিনিয়র, যে আমাদের এই পথ চলায় আমরা সাংগঠনিক ভাবে অতিরিক্ত আমলা, পুলিশ, আর্মি, এই নির্ভরতা, রাজনৈতিক মানুষকে দূরে সরিয়ে কিছু করে চাটুকার মোসাহেবদেরকে কিছু অনৈতিক সুবিধা দিয়ে বা তাদের দ্বারা বায়াস হয়ে একটা বিশেষ ক্লাসিফাইড, আমি বলবো যে কর্পোরেট শ্রেণী তৈরি হয়েছিল বিশেষভাবে। সেই শ্রেণীটার কাছে আওয়ামী লীগ এমনভাবে গ্রাস করে ফেলেছিল যে যে মানুষগুলা আমাদের খাঁটি সৈনিক,
আমাদের তৃণমূলের নেতা কর্মী এবং যে মানুষগুলো আমাদের কোনো স্বার্থ ছাড়া ভালোবাসে, এবং সেটা প্রান্তিকও আছে, মিডল পর্যায়ে আছে, উচ্চ পর্যায়ে আছে, সেই মানুষগুলাকে যারা স্বাধীনতা সপক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, দল না করে কোনো স্বার্থ চায় না, আওয়ামী লীগ ক্ষমতা থাকুক, দেশ ভালো থাকুক, উন্নয়ন চলুক, শুধু এইটুকু চায়, এই কমফোর্ট জোনটা চায়, সেই মানুষগুলাকে ধীরে ধীরে আওয়ামী লীগকে বিজন করা শুরু করেছিল। আওয়ামী লীগ থেকে কষ্ট পাচ্ছিল, আওয়ামী লীগের প্রতি তাদের অভিমান জমা হচ্ছিল, অভিমানের মেঘ পঞ্জীবিত হয়ে হয়ে জুলাই আন্দোলনে কিন্তু অনেকটা তারাও বর্ষণ করেছে। সুতরাং আওয়ামী লীগকে এই ও বাস্তবতা অনুধাবন করে পুনরায় আত্মসমালোচনা করতে হবে। বঙ্গবন্ধু হিসেবে অসম পাত্রবৃন্দে বলেছেন, আত্মসমালোচনা, আত্ম উপলব্ধি করতে হবে, করে আমাদের কোথায় কোথায় দুর্বলতা ছিল, কোথায় আমরা সাংগঠনিক ভাবে আমাদের জায়গাগুলো দুর্বল হয়েছে, কোথায় আমরা নিষ্ক্রিয় হয়ে গেছিলাম, কোন মানুষগুলোকে আমাদের প্রয়োজন সত্যিকার অর্থে, যারা আমাদের থেকে দূরে সরে গেছে, তাদেরকে আবার কাছে আনতে হবে, তাদেরকে আবার ঐক্যবদ্ধ করতে হবে, প্রত্যেকটা সংগঠনকে এক করতে হবে। আজকে ঢাকায় আমরা আন্দোলন করবো, ঢাকায় আমাদের যে ষড়যন্ত্রে আমরা কলাপ করেছি, সে ঢাকা আওয়ামী লীগের মনে হয় এখন জানাজা পড়ানো বাকি আছে, আমি যদি ভুল না করে থাকি। এমন নিষ্ক্রিয়, এমন দুর্বল, এমন বিচ্ছিন্ন অবস্থায় চলে গেছে। তো সেই জায়গাগুলোকে আওয়ামী লীগ সহ যুবলীগ প্রত্যেকটা সংগঠনের অবস্থা খারাপ। তো আমাকে সবার আগেই বলবো, আওয়ামী লীগের প্রথম এবং প্রধানতম কাজ হওয়া উচিত এই মুহূর্তে যে আমাদের যে সাংগঠনিক ভিত্তি রয়েছে, সেই সাংগঠনিক ভিত্তিটাকে একেবারে টপ টু বটম, কেন্দ্র থেকে একটা ইউনিয়নের ওয়ার্ড পর্যন্ত তাদেরকে সংগঠিত করা, তাদেরকে নতুন ভাবে আশা দেওয়া, সক্রিয় করা, সাধারণ জনগণ যারা আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগ সমর্থক এবং আমাদের প্রান্তিক নেতাকর্মী, তাদের কাছে এই পজিটিভ মেসেজটা পৌঁছানো যে ভাই আমাদের অনেক ত্রুটি বিচ্ছুত ছিল, আমাদের অনেক ব্যত্যয় ছিল, সেই ব্যত্যয় ত্রুটি বিচ্ছুতকে আমরা উপলব্ধি করে আমরা এখন আপনাদের কাছে দুহাত পেতে সমর্পণ করেছি আওয়ামী লীগকে। আওয়ামী লীগ গণমানুষের দল, আপনারা এই গণমানুষ আবার অতীতে যেভাবে আওয়ামী লীগকে খাদের গ্রাম থেকে তুলেছেন, সংকটে উত্তরণ করেছেন, আরো একবার এই বাংলাদেশে এই অস্থিতিশীলতা, এই অরাজকতা থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য আরো একবার আওয়ামী লীগের আস্থা রাখুন। আওয়ামী লীগের কাছে নেত্রী কিন্তু 96 সালে বলেছিলেন যে অতীতের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়া আওয়ামী লীগকে আরেকবার দেশ সেবার সুযোগ দিন, একদম প্রত্যেকটা পত্রিকাতে হেডলাইন হয়েছিল। আমার মনে হয় সেই সময়টা আবার আসছে, পুনরায় আমাদেরকে সেই জায়গাটা বলতে হবে এবং কর্ম এবং আচরণের মাধ্যমে জনগণকে এবং আমাদের প্রান্তিক তৃণমূল কর্মীদেরকে বোঝাতে হবে যে আওয়ামী লীগ ইজ এগেইন অন দ্য রাইট ট্র্যাক। সেইটা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমার মনে হয় যে সেই প্রেক্ষাপট তৈরি আছে, জনগণও তৈরি আছে, শুধুমাত্র তারা অধীর আগ্রহে তীর্থের কাকের মতো তাকিয়ে আছে আওয়ামী লীগ কখন জাগ্রত হবে, আওয়ামী লীগ কখন সাংগঠনিক ভাবে ঘুরে দাঁড়াবে। আমাদের চ্যালেঞ্জ এখন এই ঘুরে দাঁড়ানোটা। আমি মনে করি এই জায়গাটাকে কাজ করা উচিত। আওয়ামী লীগের প্রত্যেকটা কেন্দ্রীয় নেতা, প্রত্যেকটা সংগঠনের প্রধান, তাদের একমাত্র প্রথম কাজ 80% যদি 100% কাজ করলে 80% কাজ করা উচিত এই সাংগঠনিক সক্রিয়তা নিয়ে, কিভাবে প্রত্যেকটা সংগঠনকে তারা দাঁড়া করাবে। তারা সংগঠন দাঁড়িয়ে গেলে তারা মানে সংগঠনের একদম যারা জনপ্রিয় কর্মী বান্ধব, যারা মানে গণমানুষের সঙ্গে সেই মানুষগুলোকে আবার মান অভিযান ভাঙিয়ে নিয়ে আসতে পারলে, আমাদের সাবেক ছাত্রছাত্রীদেরকে মূল্যায়ন করলে, তরুণদেরকে সামনে নিয়ে আসলে আমার মনে হয় যে এই রেভলিউশনটা একেবারে স্পিক আছে। শুধুমাত্র স্পার্ক করা বাকি, স্পার্কটা আওয়ামী লীগকে করতে হবে, সাংগঠনিক ভাবেই করতে হবে। অন্য কোনো উপায় আমি মনে করি না। যে যতই আপনি বিদেশি শক্তি বলেন, আমাদের এলাই বলেন, যখন আপনি রাজনৈতিক দল হিসেবে আপনার সংগঠন ঠিক না থাকবে, আপনি দুর্বল থাকবেন, সমন্বয়হীন থাকবেন, বিচ্ছিন্ন থাকবেন, তখন আপনাকে কেউ কিন্তু মূল্যায়ন করবে না। কেউ আপনাকে, আপনি যদি ক্ষমতায় নাও থাকেন, বিরোধী দলে থাকেন, আপনি যত সংকট থাকেন, তখন দেখবেন যে আপনি সাংগঠনিকভাবে শক্তিশালী, জনগণ আপনার সঙ্গে আছে এবং আপনার কর্মীরা উজ্জীবিত আছে, তখন কিন্তু আপনার প্রশাসন বলেন, আর্মি বলেন, আমলা বলেন, পুলিশ বলেন, আর কূটনীতিক মানে ফরেনার্সরা বলেন, সবাই কিন্তু সমীহ করবে, মূল্যায়ন করবে, তাদেরকে কাউন্ট করবে। সুতরাং এই কাউন্টের জায়গাটাকে আওয়ামী লীগ কিভাবে আনবে, কত দ্রুত আনবে, এইটা হচ্ছে ফ্যাক্ট। এবং জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। আমি আবারও বলছি, 16 মাস পরে গেছে, ইটস ভেরি হাই টাইম। এখন আসলে মানে সুশীল কথা বা শুধুমাত্র আশা মানে দিয়ে কাজ হবে না। উই নিড সাম অ্যাকশন। সেই অ্যাকশনটা সেটা যে কোনো কৌশলে হতে পারে, যে কোনো প্রেক্ষাপটে হতে পারে, সেটা আমি এখানে এক্সপোজ করা দরকার নেই, কিন্তু এটা করতে হবে, ইট ইজ এ মাস্ট। এই ভাইবটা যখন জনগণ পাবে যে আওয়ামী লীগ সেকেন্ড ইজ দ্য রাইট ট্র্যাক, যখন কর্মীরা পাবে, তখন কিন্তু দেখবেন সব ছেড়ে পুরে এই যে ষড়যন্ত্র যা কিছু চলছে বাংলাদেশে, এগুলো একদম কর্পূরের মতো উবে যাবে ইনশাআল্লাহ। অতীত এরকম হয়েছে। সুতরাং আরো একবার সময় আসছে আওয়ামী লীগকে নিজেদেরকে প্রমাণ করার। আওয়ামী লীগ গণমানুষের দল, সংগঠনের দল, প্রান্তিক নেতাকর্মীদের শেকড় জনের গভীরে, সেটা শুধু কথায় নয়, কাজে প্রমাণ করার সময় আসছে।
কারণ দুঃসময়ে কিন্তু শক্তিশালী মানুষ তৈরি করে, শক্তিশালী সংগঠক তৈরি করে, দক্ষ মানুষ তৈরি করে। সেই এই 15 মাসের চড়াই উতরাই ঘাত প্রতিঘাত পেরিয়ে প্রত্যেকে আমরা মানসিকভাবে শক্তিশালী। যে পলক ভাই অনেকটা মানসিকভাবে বিমর্ষ হয়ে গিয়েছিলেন, তিনি বারবার কান্নাকাটি করছিলেন, আজকে সেই পলক ভাই কিন্তু বাঘের মধ্যে গর্জন করে উঠেছেন, জয় বাংলা বলে স্লোগান দিয়েছেন, তার মানসিক শক্তি এসছে। তো এইভাবে কিন্তু প্রিজন আমাদের ভ্যানের মধ্যে। প্রত্যেককে এক্স্যাক্টলি, তো এইভাবে আমি মনে করি ওই যে ভিতরের যে অন্তঃস্থলের যে শক্তিটা, জয় বাংলা শক্তিটা, এই আদর্শ শক্তিটা, সেইটাকে কিন্তু আবার মানে দেখানোর সময় আসছে। ইটস টাইম, ইটস শো টাইম, আই মাস্ট সে। এইটা এখন আওয়ামী লীগ যদি করতে পারে, আমি বিশ্বাস করি যেটা সময়ের অপেক্ষা মাত্র। কারণ জনগণ এবং ক্ষেত্র প্রেক্ষাপট সবকিছু প্রস্তুত। জনগণ অলরেডি দে হ্যাভ ডিসাইডেড যে নিড আওয়ামী লীগ। হ্যাঁ, এটা তারা কিন্তু অলরেডি উপলব্ধি করেছে। এখন এটা আওয়ামী লীগের ব্যর্থতা হবে যদি আওয়ামী লীগ জনগণের সেই পায়েসটাকে নিয়ে কোঅপ করতে না পারে, সন্নিবেশ করতে না পারে, অ্যাসেম্বল করতে না পারে। অ্যাসেম্বলটা আওয়ামী লীগকে করতে হবে, দলকেই করতে হবে, কারণ তারাই কিন্তু ঘরে ঘরে দুর্গ গড়ে তোলে, তারাই কিন্তু বারংবার খাদের কিনারা থেকে দেশকে আবার রক্ষা করে।